যে কোনো অর্গানাইজেশন অপারেশনস ম্যানেজমেন্ট কি আপাতত জানেন আশা করি নাকি? একদম লাস্টের আপনি, হ্যাভ আই সিন ইউ বিফোর? আপনার পরের জন, ইয়েস ইউ। ঠিক আছে, মানে আপনাকে আমি এর আগে দেখেছি কি না ক্লাসে? ক্লাস করেছেন এর আগে? ইটস ইউর, এটা কি আপনার সেকেন্ড ক্লাস? ফার্স্ট ক্লাস কুইজে আসছেন? আচ্ছা, অপারেশনস ম্যানেজমেন্ট কি বলতে পারবেন? কুইজও তো এটার উপরেই হয়েছে। কি বলেন তো, লিখছেন তো মনে হয়, কি বলেন? আরেকবার কি করতে হবে? আপনি অপারেশনস ম্যানেজমেন্ট কি জিনিসটা বুঝতে পারছেন কিনা? আমি তো আপনাকে বলি নাই যে ডেফিনেশনটা মেমোরাইজ করে বলেন। আন্ডারস্টুড মানে টার্মটা মানে বুঝতে পেরেছেন কিনা? কনসেপচুয়াল একটা নলেজ হয় না কোনো কিছু পড়লে? যেমন ম্যানেজমেন্ট কি, ম্যানেজমেন্ট কি বলতে পারবেন? হ্যাঁ, কোনো একটা কোম্পানি, ধরে নিলাম কোম্পানি। ম্যানেজমেন্টকে এটা বোঝানোর জন্য কোম্পানি হতে হয় এমন কোনো কথা নেই, আমাদের পরিবারেও ম্যানেজমেন্ট হয়। ম্যানেজমেন্টটা কি? আর নট অনলি জাস্ট প্ল্যানিং, আর কি কি আছে এর মধ্যে? এটা হচ্ছে ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট বুঝলে অপারেশনস ম্যানেজমেন্ট বুঝতে তো কঠিন কিছু না। যাই হোক, ক্লাস করবেন ঠিক মতো, ঠিক আছে? ক্লাসে এরকম যাতে না হয় যে হঠাৎ করে 6-7টা ক্লাসের পরে একজনকে দেখলাম নতুন, ঠিক আছে? ক্লাস করেন। যাই হোক, যে কোনো অর্গানাইজেশনে অপারেশনস ম্যানেজমেন্ট মানে কয়েক ধরনের ডিপার্টমেন্ট বা ফাংশনস থাকে, ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 3টা ডিপার্টমেন্ট যে কোনো অর্গানাইজেশন: ফাইন্যান্স, অপারেশনস এবং মার্কেটিং। এখন দেখাই আমি আপনাদের, আমার মনে হয় ওটা মনে হয় নেওয়া হয় না। যাই হোক, আমি আপনাদেরকে বলি ফাইন্যান্স কি করে বলতে পারেন অর্গানাইজেশনে? ফাইন্যান্সের কাজটা কি ফাইন্যান্স ডিপার্টমেন্টের? কি? কালেক্টিং দ্য ফান্ড, organizing the fund and how to invest that funds properly so that it brings good return, ঠিক আছে? শুধুমাত্র আপনার মানে টাকা ইনকাম করাটাই কিন্তু মেইন না, ওই টাকাটা আপনি কিভাবে স্পেন্ড করবেন, টাকা থেকে টাকা কিভাবে আনবেন, টাকা থেকে টাকা কিভাবে আনবেন, টাকাই কিন্তু টাকা আনে, জানেন? যে কোনো বিজনেস অর্গানাইজেশন আপনি শুরু করবেন টাকা দিয়ে, কিন্তু সেই টাকাটাই আপনাকে প্রফিট আকারে আরও দ্বিগুণ হয়ে আসবে, কারণ আপনি যদি সেটা মানে ওটা যদি সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন, আপনি যদি বিজনেস বুঝতে পারেন, কাস্টমারদের সাইকোলজি যদি বুঝতে পারেন, আপনার মানে কী বলে ডিসকাউন্ট বলেন, ঠিক আছে, আপনার বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি বলেন। এই যে মার্কেটিং স্ট্র্যাটেজি যখন বলছে তখন মার্কেটিং ডিপার্টমেন্ট চলে আসছে। তারা কি করবে? তারা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মানে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে কাস্টমারদের জানাবে মার্কেটিং ডিপার্টমেন্ট, এবং কাস্টমাররা কি চায়, বর্তমানে কাস্টমারদের ডিমান্ড কি, সেটাও কিন্তু অ্যানালাইজ করা মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্ব। কারণ আমার বা এক্সিস্টিং প্রোডাক্ট বা সার্ভিস আমার কি কি চেঞ্জ আনতে হবে যেটা কাস্টমারদের চাহিদার সাথে সম্পর্কযুক্ত, এটা অ্যানালাইজ করে প্রোডাক্ট বা সার্ভিস ওই চেঞ্জ যদি আপনি নিয়ে আসতে পারেন তখন কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমাররা কিনবে, আদারওয়াইজ কিন্তু কিনবে না, ঠিক আছে? যেমন নোকিয়া এই কাজটা পারে নাই, এটা আপনারাই মনে হয় এক্সাম্পল হিসেবে বলেছেন, যে তারা তাদের মানে কাস্টমাররা কি চায় সেটার সাথে মার্কেটের ডিমান্ডের মানে যুগের সাথে তাল মিলিয়ে মানে তাদের যে সেলফোন বলেন সেটাতে আপনার টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট নিয়ে আসতে পারে নাই দেখে কিন্তু তারা মানে এই বিজনেস থেকেই চলে গেছে, ঠিক আছে? আর অপারেশনস হচ্ছে আমাদের অপারেশনস ম্যানেজমেন্ট যেটা করে, অপারেশনস হচ্ছে অর্গানাইজেশনের প্রোডাক্ট বা সার্ভিস মানে প্রডিউস হওয়ার যে প্রসেস বা সিস্টেমটা, র মেটেরিয়ালস থেকে আউটপুটে পরিণত করার ফুল জিনিসটাই দেখা হচ্ছে অপারেশনস মানে অপারেশনস ডিপার্টমেন্ট, ঠিক আছে? তাহলে অর্গানাইজেশনে এই 3 ধরনের ডিপার্টমেন্ট একটার সাথে অ্যালাইনড হয়ে কাজ করে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট কত টাকা আছে, বর্তমানে কত টাকা আছে, সামনে আরও কত, ইন ফিউচার কত টাকা আমার লাগবে, ওই টাকাটাকে কিভাবে আমি সাকসেসফুলি ইনভেস্ট করব, সেই রিলেটেড ইনফরমেশন দেয় অপারেশনস ডিপার্টমেন্টকে।
অপারেশনস ডিপার্টমেন্ট সেই অনুযায়ী কিন্তু র ম্যাটেরিয়ালস কালেক্ট করে। টাকা দিয়েই তো আমি র ম্যাটেরিয়ালস কিনবো, তাহলে তো আমার জানতে হবে যে আসলে কতটুকু টাকা বা ক্যাপিটাল আমার হাতে আছে। এই ইনফরমেশনটা দিবে আমাকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট। আর অপারেশনস ডিপার্টমেন্ট কি করবে? মার্কেটিং ডিপার্টমেন্টকে কিভাবে হেল্প করবে বলেন তো? কিভাবে হেল্প করবে? প্রোডাক্টস একদম র ম্যাটেরিয়ালস থেকে শুরু করে একদম উৎপাদন পর্যন্ত, মানে একদম ফিনিশ গুডস যেটাকে বলে, ওগুলো তো সবকিছু প্রসেসিং করে মার্কেটিং। এবং মার্কেটিং শুধু দেখেন প্রোডাক্ট আমার হাতে আছে, কিন্তু সেটা আমাকে সেল তো করতে হবে। সেল না করলে তো কোনো লাভ নাই, তাহলে তো আর আমি প্রফিটই করবো না। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট অপারেশনস ম্যানেজমেন্টকে হেল্প করবে যে কাস্টমারদের ডিমান্ড এরকম, তোমরা প্রোডাক্ট বা সার্ভিসে এই ধরনের ডিজাইনের চেঞ্জ আনো, বা প্রোডাক্ট বা সার্ভিসে এই ফিচারটা অ্যাড করো, এই ইনগ্রিডিয়েন্টটা অ্যাড করো, বা প্যাকেজিংটা আরও ভালোভাবে করো। এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট অপারেশনস ম্যানেজমেন্ট। বুঝতে পেরেছেন? বুঝতে পারলে খুবই ভালো। এটা তো পড়িয়েছিলাম, মনে আছে? আচ্ছা, এটা হচ্ছে আপনার, আচ্ছা এটা এই টিভিটা এরকম কেন? অর্ধেক নিচে যান, দেখেন তো, মানে এই পুরো স্লাইডটা তো একটাতে মানে নিচে চলে গেছে। ভ্যালু কি আসলে দেখেন, দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট অফ ইনপুটস, এটা অন করেছেন, অ্যান্ড দ্য ভ্যালু অর প্রাইস অফ আউটপুট। ঠিক আছে, একটা মার্কারের কথা চিন্তা করি। ঠিক আছে, মার্কারের যে র ম্যাটেরিয়ালসগুলো ছিল, প্লাস্টিক, তারপর আপনার ইঙ্ক, ঠিক আছে, এগুলো তো মার্কারের র ম্যাটেরিয়ালস। তারপর যদি কোনো কেমিক্যালস তারা ইউজ করে থাকে কালিতে, এগুলো হচ্ছে মার্কারের র ম্যাটেরিয়ালস। ওই র ম্যাটেরিয়ালসগুলোকে প্রসেসিংয়ের সময় আমি ওই র ম্যাটেরিয়ালসের সাথে কিছু না কিছু অ্যাড করেছি, এবং কিছু না কিছু অ্যাড করেছি দেখেই কিন্তু এটা মার্কারের দামটা কিন্তু র ম্যাটেরিয়ালসের দাম একরকম ছিল, ওটা মার্কার হিসেবে যখন প্রডিউস হয়েছে ওটার দাম কিন্তু বেড়ে গেল। তার মানে ডিফারেন্স অফ ইনপুট অ্যান্ড দ্য প্রাইস অফ আউটপুট, এই যে ডিফারেন্সটা, আপনি ধরেন আলুর কেজি 10 টাকা, এখন তো আলুর কেজি কত, 20 টাকা না 25 টাকা? কি বলেন, আলুর কেজি যাই হোক, আমি কিছুদিন আগেও 20 টাকা কেজি দেখলাম না কি দেখলাম জানি না। আচ্ছা যাই হোক, ধরলাম 50 টাকা। এখন ওই আলুটাই, ঠিক আছে, ধরেন 500 গ্রাম আলু, ওটাকে কথা না 500 গ্রাম আলু প্রসেসিংয়ের মাধ্যমে আমি ওটার মধ্যে মশলা অ্যাড করছি, বিভিন্ন ফ্লেভার অ্যাড করছি, তাই না? বিভিন্ন ধরনের কেমিক্যালস, মানে ফুড কেমিক্যালস বা ফুড কালার অ্যাড করছি। অ্যাড করার পরে সেটাকে আমি প্যাকেজিং করেছি। প্যাকেজিং করার পরে আমি একটা চিপসের প্যাকেটের উদ্যান করলাম। এখন এই চিপসের প্যাকেটটার দাম হয়ে গেল 70 টাকা, সে ফর এক্সাম্পল। ঠিক আছে, 70 টাকা। এই যে 50 টাকা দিয়ে কিনেছেন না 1 কেজি আলু, কিন্তু আপনি প্রসেসিংয়ের পরে ওই আলু দিয়েই বানানো চিপসের প্যাকেটটা কিনলে 70 টাকা দিয়ে। তাহলে এই যে ডিফারেন্স যে 20 টাকা, এই 20 টাকা ভ্যালু আপনি অ্যাড করছেন। বুঝতে পেরেছেন কিনা? এটাই হচ্ছে আপনার ভ্যালু অ্যাডিং এই প্রসেসটা, যে ইনপুট হিসাবে আমরা এটাকে বলা হয় ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আপনারা হয়তো জানেন যে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনারশিপ, নলেজ, এই 5টা হলো ফ্যাক্টরস অফ প্রোডাকশন, যেটা আমরা ইনপুট হিসেবে ইউজ করি প্রোডাকশনে। ঠিক আছে, এবং সেটা এই ট্রান্সফরমেশন বা কনভার্সন প্রসেসে ভ্যালু অ্যাডের মাধ্যমে আউটপুটে পরিণত হয়। এখন এই আউটপুটটা আমার ইফেক্টিভ এবং ইফিশিয়েন্ট এবং প্রপার আউটপুট কিনা, সেটা আমি ফিডব্যাক নিব কার কাছ থেকে? আমার কাস্টমারদের কাছ থেকে, যে আসলে এই প্রোডাক্টটা মানে আমরা পছন্দ করি কিনা, যারা কাস্টমার তারা পছন্দ করতেছে কিনা, বা তাদের সাধ্যের এবং তাদের সাধ্য বলেন, কারণ তাদের অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী কিন্তু আপনাকে প্রাইসটা সেট করতে হবে। ঠিক আছে, তাদের সাধ্যের মধ্যে আছে কিনা এবং তাদের কালচারের সাথে যায় কিনা, তারা যে কালচারে বিলং করে ওই কালচারে এই ধরনের ফুড হ্যাবিট তাদের আছে কিনা, এটাও কিন্তু দেখতে হবে। যেমন পিজা মানে যে এখন ইন্টারন্যাশনাল পিজা কোনটা জানো বাংলাদেশে? পিজা ডোমিনোস। এখন দেখেন ডোমিনোস বাংলাদেশে পিজার উপরে যে ইনগ্রিডিয়েন্ট দিবে বাংলাদেশের মানুষদের জন্য, একই ধরনের ইনগ্রিডিয়েন্ট কিন্তু জাপানের মানুষদের জন্য দিবে না। জাপানে ওরা ফিশ ব্যবহার করে, ওরা ফিশ বেশি খায়। হ্যাঁ, ওরা ফিশ বেশি খায়, আবার অনেকে আবার প্রসেসড ফুড বেশি খায়, কিন্তু আমরা আবার স্পাইসিটা বেশি খাই। কোনো কালচার আবার ওরা স্পাইসিটা পছন্দ করে না।
তাহলে কোন কালচারে কোন ফুড হ্যাবিটটা আছে এটাও কিন্তু আমাকে দেখতে হবে। তার মানে কাস্টমাররাই আমাকে সবচেয়ে বেস্ট ফিডব্যাক দিতে পারবে যে আসলে আমার প্রোডাক্ট বা সার্ভিস, কারণ প্রোডাক্ট বা সার্ভিস তো তাদের জন্যই, তারাই হচ্ছে আমার ক্রেতা। এবং তারা যদি ভালো ফিডব্যাক দেয় তার মানে আমার ইনপুট হিসাবে আমি যা যা দিয়েছি এবং ট্রান্সফরমেশন প্রসেসে আমি যা যা অ্যাড করেছি তার মানে সেটা ওই মানে ফুল প্রসেসটা আমার সঠিক ছিল। এবং তাদের ফিডব্যাক যদি নেগেটিভ হয় তার মানে আমার ইনপুট হিসেবে যা যা দেওয়া দরকার ছিল ওটা আমি সঠিক পরিমাণে দেই নাই, ঠিক আছে। এবং ভ্যালু এডিট প্রসেসেও কোথাও না কোথাও হয়তো মানে কোথাও না কোথাও গ্যাপ ছিল, তার যেই গ্যাপের কারণে কাস্টমারদের প্রেফারেন্সের সাথে আমার প্রোডাক্ট বা সার্ভিসের ফিচারটা মানে মিলে নাই, ম্যাচ করে নাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার ভ্যালু অ্যাডেড প্রসেসও বলা যায়, আপনার ট্রান্সফরমেশন প্রসেসও বলা যায়, আবার কনভার্সন প্রসেসও বলা, মানে কনভার্ট করা, ইনপুটটাকে কনভার্ট করে আউটপুটে পরিণত করা, বুঝতে পেরেছেন। এই যে নিচে দেখেন ফিডব্যাক ফিডব্যাক ফিডব্যাক। এবং কন্ট্রোলিং কি, কন্ট্রোলিং বলেছিলাম না ক্লাসে। কন্ট্রোলিং স্টেজে আমরা কি করি, মানে কাস্টমাররা পছন্দ করলো না, আমি মানে ই করলাম একটা রিসার্চ করলাম যে হাউ মাচ কাস্টমারস আর প্রেফারিং মাই প্রোডাক্টস অর সার্ভিস, মানে তারা কতটা স্যাটিসফাইড এটা নিয়ে আমি একটা রিসার্চ করলাম। রিসার্চে দেখলাম যে most of the customers are not satisfied with my product design, with the product packaging, with the product texture, with the product flavor, তারা ডিসস্যাটিসফাইড হতেই পারে। এখন এই ইনফরমেশনের উপর বেসিস করে আমি কারেক্টিভ অ্যাকশনস নেব। কারেক্টিভ অ্যাকশনস হচ্ছে মানে সংশোধনমূলক যে কাজগুলো, যেগুলো কারেক্টিভ অ্যাকশনসের মাধ্যমে ওই ধরনের গ্যাপগুলো যাতে পরবর্তী লটের প্রোডাকশন আর না হয়। সংশোধন করা, কম্পেয়ারিং বেসিক্যালি কম্পেয়ারিং দ্য টার্গেটেড রেজাল্ট উইথ দ্য মানে কি বলবো অ্যাকচুয়াল রেজাল্ট। আমার টার্গেট যেটা ছিল ওটার সাথে আমার অ্যাকচুয়াল আমি কম্পেয়ার করব। যদি ডেভিয়েশন পাওয়া যায় তার মানে আমার এই যে দেখেন আবার ফিরে আসতে হবে, এই সাইনগুলো দিয়ে কিন্তু এটাই বোঝাচ্ছে আমাকে আবার ইনপুট প্রসেসে ইনপুটে চলে যেতে হবে, ইনপুটে আমার কোথাও ভুল হয়েছে কিনা, বুঝতে পেরেছেন। যাই হোক, এখানে একটা জিনিস আছে দেখেন, ইন্টারেস্টিং জিনিস, গুড আর সার্ভিস না, এইভাবে পড়ে ভালো লাগে, অর্ধেক চলে গেছে নিচে। এই টিভিটা কি এরকমই? আচ্ছা যাই হোক, আমি তাহলে বলবো একই আসবে। আচ্ছা দেখেন, গুড সার্ভিস কন্টিনাম একটা বিষয় দেয়া আছে, এটা আগে শুনেছেন কিনা? গুড সার্ভিস কন্টিনাম দেখেন, একটা হচ্ছে হাই পার্সেন্টেজ গুডস আর একটা হচ্ছে লো পার্সেন্টেজ সার্ভিস। বিষয়টা হচ্ছে এরকম, কিভাবে বুঝাই, যেমন ডক্টরের কথা কন্টিনাম, হ্যাঁ ডক্টরের চেম্বারে গেলেন, এই আস্তে আপনার ঘাড় ভেঙে যাবে, সাবধানে সাবধানে। আমারই ভয় লাগছে, উনি যেভাবে ই করছে, মানে এরকম কিন্তু হয় মাঝে মাঝে, ঘাড়ের রগটা খুব সেন্সিটিভ। আচ্ছা যাই হোক, দেখেন আপনি ডক্টরের চেম্বারে গেলেন, এখন দেখেন আমি যেটা করতেছি সেটা হচ্ছে আপনাদের আমি কিন্তু সার্ভিস প্রোভাইড করতেছি, আমি যে কাজটা করতেছি এখানে সার্ভিসের পার্সেন্টেজটা কিন্তু বেশি, কিন্তু এখন আপনাদের যে এই যে ম্যাটেরিয়ালসগুলো আমি প্রোভাইড করতেছি এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ গুড, এগুলো কিন্তু সার্ভিস না। আবার ডক্টরের কাছে গেলেন, সে আপনাকে তো প্রেসক্রাইব করবেই, আপনার ওষুধে সে ডায়াগনোস করবেই, আপনাকে সে পরামর্শ দিবেই, এবং সাথে সে যদি মেডিসিনও প্রোভাইড করে তার মানে সে গুডও প্রোভাইড করতেছে, কিন্তু ওই কাজে সার্ভিসের পার্সেন্টেজটা বেশি, রাইট? টিচিং বলেন, ডক্টরস বলেন, তারপর লয়ার যেটা আমাদেরকে দেয়, লয়ার যারা, মানে যে কোনো ধরনের ট্রেনিং ওয়ার্কশপে আমরা যেটা পাই সেখানে সার্ভিসের পরিমাণ বেশি থাকে। এটাই বলা হচ্ছে যে হাই পার্সেন্টেজ অফ, মানে এটা হচ্ছে এইটা হাই পার্সেন্টেজ অফ সার্ভিস, কিন্তু গুডসেরও একটা পার্সেন্টেজ থাকে, সেটা হচ্ছে খুব কম থাকে, ঠিক আছে। আবার কিছু কিছু সার্ভিসে মানে কিছু মানে আপনার কি বলবো অর্গানাইজেশনে দেখবেন যে তাদের গুডসের সংখ্যা বেশি, গুডসের পরিমাণ বেশি কিন্তু সার্ভিসের পরিমাণ কম। যেমন আপনার যখন আমি অয়েল ট্যাঙ্কারে যখন আপনার অয়েল ই করেন, কি বলে ওটাকে, বাস হোক বা বাইক হোক, আপনারা মাঝে মাঝে অয়েল নেন না, এখন দেখেন তারা কিন্তু গুডটা প্রোভাইড করতেছে, কিন্তু অয়েলটা কিন্তু তারা দিয়ে দেন নিজেরাই, কিন্তু আপনি পেমেন্টটা দিচ্ছেন কিসের, গুডসের মেইনলি, কিন্তু তারা কিন্তু আপনাকে সার্ভিসটাও প্রোভাইড করতেছে, ওটা সীমিত পরিমাণে।
এটাই বোঝাচ্ছে হচ্ছে গুডস সার্ভিসেস কন্টিনাম, যে কোনো একটা অর্গানাইজেশন কতটুকু সার্ভিস প্রোভাইড করতেছে এবং গুডস কতটুকু প্রোভাইড করতেছে। এরকম হওয়া উচিত ছিল না এখানে, যে হাই পার্সেন্টেজ গুড কোনটা? ওইখানে মানে এটা ওইখানে হওয়া উচিত ছিল না লো পার্সেন্টেজ। এটা তো আমি দেখাইতেই পারতেছি না। এই দেখেন টিচিং এর কথা বলা আছে। টিচিং এ দেখেন কি হয়, সার্ভিসের পরিমাণ বেশি, হাই পার্সেন্টেজ সার্ভিস, আবার গুডসের পার্সেন্টেজটা কম। আবার দেখেন যদি এই যে কি ফ্যাব্রিকেশন লেখা আছে, দেখা এই যে স্টিল প্রোডাকশন, ঠিক আছে, এখানে আবার গুডসের পার্সেন্টেজটা বেশি কিন্তু ওদের সার্ভিসের পার্সেন্টেজটা আবার কম, ঠিক আছে, মানে দ্য ডিগ্রি বোঝানো হয়, মাত্রা। আপনারা যে স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে যান না, তারা যেটা প্রোভাইড করে ওটা কিন্তু সার্ভিসের পার্সেন্টেজটা বেশি, কিন্তু তারা যে রিলটা আবার দেখায় ওটা কিন্তু আবার গুড, মানে মুভির যে রিলটা ওটা কিন্তু গুড। হ্যাঁ, ওটা 50-50 হয়, মানে এখানে ডিগ্রিটা হচ্ছে আপনার মানে এভারেজ হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, দুইটা সমান সমানও হতে পারে। এটা ডিপেন্ড করবে যে কোনটা কত পার্সেন্ট, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে ফুড প্রসেসর, একটা ফুড প্রসেসিং কোম্পানির কথা চিন্তা করেন, তারা ইনপুট হিসেবে কি কি দেবে? র ভেজিটেবলস, মেটাল শিট, ওয়াটার, এনার্জি, লেবার, বিল্ডিং, ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস, ঠিক আছে, বিভিন্ন ধরনের মশলা, ঠিক আছে, এরা হচ্ছে ইনপুট হিসেবে এগুলো দিবে। আর প্রসেসিংয়ে ক্লিনিং, কাটিং, কুকিং, প্যাকিং, লেবেলিং, এগুলো হচ্ছে প্রসেসিংয়ের মধ্যে ইনক্লুডেড। এবং আউটপুট হিসেবে আমরা পাই ক্যান্ড ভেজিটেবলস, ঠিক আছে। মানে ক্যানে করে যে ভেজিটেবলস আপনারা ডেভেলপড কান্ট্রিগুলোতে এটা বেশি হয়, তাদের ভেজিটেবলসগুলো বিভিন্ন ক্যান্ডে আপনার করা থাকে এবং প্রসেস থাকে, এবং ওখানে আপনার কি বলো এটাকে, আমাদের দেশের ভেজিটেবলসের মতো থাকার পসিবিলিটি কম, বিভিন্ন ধরনের জাম, মানে ওগুলো স্বাস্থ্যের জন্য কম হানিকারক আর কি, হার্মফুল কম। আমরা তো একদম রটা কিনি বাজার থেকে, কিন্তু ওরা ক্যান ভেজিটেবলস বেশি কেনে, ঠিক আছে। হ্যাঁ, ওইটাই তো বললাম, ওদের সিস্টেমটাই অনেক ইফিশিয়েন্ট, বুঝতে পেরেছেন। যাই হোক, এটা হচ্ছে ফুড প্রসেসর কোনো অর্গানাইজেশন। আর যদি যে কোনো হসপিটালের কথা চিন্তা করেন, তারা ইনপুট হিসেবে কি দেয় দেখেন, তাদের স্টাফ মানে ডক্টরস, নার্সেস, মেডিকেল সাপ্লাইস, ইকুইপমেন্টস, ল্যাবরেটরিজ। আর প্রসেসিংয়ে এক্সামিনেশন, সার্জারি, মনিটরিং, মেডিকেশন, থেরাপি, এগুলো হচ্ছে প্রসেসিং। বলতে পারতেছি না, নিচে নামলে বোঝা যাবে। আর আউটপুট হিসেবে হেলদি পেশেন্ট, যে আমি এখন ধরেন অনেকে মারাও যায়, ঠিক আছে, তার মানে হসপিটালের ক্ষেত্রে আবার আলাদা। এখন সব দেওয়ার পরও কোনো পেশেন্ট আসলেই বাঁচবে কিনা, আসলে সুস্থ হবে কিনা, এটা তো আসলে 100% গ্যারান্টির সাথে বলা যায় না, যেহেতু আমরা হিউম্যান, ঠিক আছে। তবে হেলদি পেশেন্ট মানে বের হওয়াটা মানে আউটপুটটা একদম ফুলফিল আমার পজিটিভ আসছে। আর যদি কোনো পেশেন্ট মারা যায়, এখানে আপনি বলতে পারবেন না যে তারা কম এফোর্ট দিয়েছে, ঠিক আছে, তারা বেশ সর্বমাত্রা এফোর্ট দিলেও কোনো রোগী, এটা ডিপেন্ড করে ওই রোগীর অবস্থা কেমন, তার শরীরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তারপর এখানে আরেকটা দেয়া আছে, দেখেন আরেকটা ছিল না, আচ্ছা যাই হোক, দুইটাই মানে অ্যাজ এ এক্সাম্পল আমি ইউজ করছি, এটা আপনাদের আমি দেখিয়েছি, তাই না? কোনটা স্লাইড কোনটা ঠিক বুঝতেছি না, এটারই এটা। আচ্ছা এখানে দেখেন সার্ভিস জব ক্যাটাগরিজ, কিছু সার্ভিস অর্গানাইজেশন বা সার্ভিস জবের ক্যাটাগরি দেওয়া আছে, যেমন এডুকেশনাল সেক্টর, বিজনেস সেক্টর, পার্সোনাল সার্ভিসেস, যেমন বিভিন্ন ধরনের পার্লার, সেলুন, এগুলোও কিন্তু সার্ভিস প্রোভাইড করে, ঠিক আছে। এগুলো পড়িয়েছিলাম না আপনাদের, কাস্টমার কন্ট্যাক্ট মনে আছে কিনা দেখি তো, একটু রিভিউ করি। এটা পড়িয়েছিলাম না, কথা বলে না, এই পিছনে আপনাদের কি হয়েছে, কি কোথায় আছেন, ক্লাসে নাই? হ্যাঁ, ওই যে বলেছিলাম না, কম্প্যারিজন বলতে ওইটাই তো, মানে কাস্টমার কন্ট্যাক্ট সার্ভিসের ক্ষেত্রে বেশি নাকি প্রোডাক্টের ক্ষেত্রে বেশি, কি বলেন না কেন, কোনটা বেশি? সার্ভিস অর্গানাইজেশনগুলো, ঠিক আছে,
বা একটা হচ্ছে অর্গানাইজেশন, সে হচ্ছে সার্ভিস প্রোভাইড করে, আর একটা অর্গানাইজেশন তার কাছ থেকে আপনি গুডস কিনেন, সে কোনো ধরনের সার্ভিস প্রোভাইড করে না। কিন্তু দুইটা থেকেই আপনার সার্ভিস অর্গানাইজেশনকেও আপনার পে করতে হচ্ছে, আবার যেখান থেকে আপনি গুড কিনছেন সেখানেও আপনার পে করতে হচ্ছে। এখন আপনার সাথে কোন অর্গানাইজেশনের কানেকশন বা কন্ট্যাক্টটা ডিরেক্ট হবে? সার্ভিসেরটা গুড তো আপনি অন্য কারোর মাধ্যমে কিনেও নিয়ে আসতে পারবেন। যেমন বেবি প্রোডাক্টসের কথা চিন্তা করেন, বেবিরা কি নিজেরা প্রোডাক্টস কিনে নিজেদের জন্য? না, কিন্তু ওরা কিন্তু ওদের যখন আপনি সার্ভিসের জন্য নিয়ে যাবেন, ধরুন বেবি কোনো বাচ্চার সমস্যা হলে তাকে ডক্টরের কাছে কিন্তু আপনাকে তাকেই নিয়ে যেতে হবে, আপনি গেলে কিন্তু হবে না। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, ডাক্তার আসলেও বেবির সাথে তো তার একটা কন্ট্যাক্ট, মানে ডিরেক্ট কন্ট্যাক্ট তো তার থাকতে হবে, ওকে তো তার ফিজিক্যালি ডায়াগনোস করতে হবে, তাই না? ডাক্তার আসলেও এটা হচ্ছে কাস্টমার কন্ট্যাক্ট। আর ইউনিফর্মিটি অফ ইনপুট একটা আছে, আরেকটা হচ্ছে ইউনিফর্মিটি অফ আউটপুট। সার্ভিস অর্গানাইজেশনগুলোর ক্ষেত্রে আপনার ইউনিফর্মিটি অফ ইনপুট আর ইউনিফর্মিটি অফ আউটপুট লো। এক একটা সার্ভিস, মানে ধরেন এটা একটা ইউনিভার্সিটি আর একটা ইউনিভার্সিটি আছে, আমি একজন শিক্ষক আর একজন শিক্ষক আছে, দুইজন পার্সনের একই ধরনের সার্ভিস আমরা দিচ্ছি, কিন্তু ওয়ে অফ প্রেজেন্টেশন ডিফারেন্ট। কারণ আমরা ম্যান টু ম্যান ভ্যারি করি, রাইট? আমরা হিউম্যান বিং একজন থেকে ভ্যারি করি না। দুইজন ডক্টরের কাছে আপনি একই প্রবলেম নিয়ে যাবেন, দুজন আপনাকে ডিফারেন্টভাবে ডায়াগনোস করতে পারেন। কম্পারিজন অফ প্রোডাক্ট অফ সার্ভিস 5 নম্বর কোশ্চেনটা ছিল, ঠিক আছে? এগুলো আপনার গুডস বা সার্ভিসের ডিফারেন্স হিসেবেও লিখতে পারতেন, রাইট? আমি কিন্তু বলছিলাম দুইটা কোশ্চেন একই রকম হওয়াতে আপনাদের সুবিধাই হয়েছে, মানে ক্ষতি কিন্তু হয় নাই, ঠিক আছে? তারপর লেবার কন্টেন্ট অফ জবস, মেজারমেন্ট অফ প্রোডাক্টিভিটি কোনটার বেশি বোঝেন নাই? আচ্ছা আমি একটু বলি, ইনপুট হিসেবে আমরা কি দিই? র ম্যাটেরিয়ালস দেই। এটা হচ্ছে গুডস বা ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট, মানে অর্গানাইজেশনের ক্ষেত্রে। বা সার্ভিস অর্গানাইজেশনের আমরা ইনপুট হিসেবে কি দিই? বলেন। সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনের মধ্যে ইনপুট হিসেবে হিউম্যান, তারপর আর কি যদি কোনো ম্যাটেরিয়াল, হিউম্যান নলেজ, তাই না? হিউম্যান নলেজ, এটাকে আমরা ইনপুট হিসেবে দেই। এখন একজন মানুষের নলেজ লেভেল তো এক এক রকম, তাহলে ভ্যারাইটি বেশি না? ইউনিফর্মিটি কথাটার অর্থ হচ্ছে একই রকম, আর ভ্যারাইটি কথাটার অর্থ হচ্ছে ডিফারেন্ট। প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে একই ধরনের ইনগ্রেডিয়েন্ট, মানে ওই চিপস, আলুর চিপস, ধরেন লেস যারা, ওরাও আলু দিয়ে চিপস তৈরি করে, পটেটো যারা, তারাও আলু দিয়ে চিপস তৈরি করে। একই ধরনের ইনপুট না আলু, একই ধরনের ইনপুট না। কিন্তু শিক্ষকের ক্ষেত্রে চিন্তা করেন, আমি এই কোর্সটা নিচ্ছি, এই কোর্সটা যদি আরেকজন নেয়, সে আপনাদেরকে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে বোঝাতে পারে, ডিফারেন্ট এক্সাম্পল সে ইউজ করতে পারে। এই জন্য বলেছি যে সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রে ইউনিফর্মিটি অফ ইনপুট অ্যান্ড আউটপুট বোথ আর লো, আর ইন টার্মস অফ ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন বোথ ইউনিফর্মিটি অফ ইনপুট অ্যান্ড আউটপুট আর হাই। এবার বুঝতে পেরেছেন সবাই? যাই হোক, এগুলো সব বোঝানো হয়েছিল আপনাদের কয়েকবার করে, কিন্তু ক্লাস ঠিক মতো করেন না, তাই এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে? কোয়ালিটি অ্যাসিওরেন্স, সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রে কোয়ালিটিটা অ্যাসিওর করা টাফ, ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং, কিন্তু প্রোডাক্টের ক্ষেত্রে এটা মানে মাচ ইজিয়ার দেন সার্ভিস অর্গানাইজেশন, ঠিক আছে? এই অ্যামাউন্ট অফ ইনভেন্টরি, ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনগুলো তাদের র ম্যাটেরিয়ালসগুলো বলেন, তারা ডাটাবেজ আকারে স্টোর করে রাখতে পারে, ঠিক আছে? তাদের একটা হিসাব রাখতে পারে, কিন্তু সার্ভিস অর্গানাইজেশনে আপনি হিউম্যান নলেজ কি আর কোথাও স্টোর করে রাখতে পারবেন? সার্ভিস প্রোভাইডারের কাছে সেটা আছে, ঠিক আছে? যাই হোক, ইনভেন্টরি, এই যে অ্যামাউন্ট অফ ইনভেন্টরি, হ্যাঁ, যাই হোক এগুলো পড়ানো হয়েছে, এগুলো আমি পড়াইছিলাম, রাইট? ফরকাস্টিং, ক্যাপাসিটি প্ল্যানিং, শিডিউলিং, ইনভেন্টরিজ, মোটিভেটিং এমপ্লয়িজ, ঠিক আছে? আচ্ছা, এই অপারেশনস ফাংশন এটা দরকার নাই। আচ্ছা, এখানে জাস্ট একটা স্ট্যাটিস্টিক্স দেয়া হচ্ছে যে বর্তমানে, এই যে চলে গেছে আবার, বর্তমানে দেখেন 2000 সাল, এটা হচ্ছে 2000 সালে ইউএসের ম্যানুফ্যাকচারিং বা সার্ভিস এমপ্লয়মেন্টের ক্ষেত্রে দেখেন, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এমপ্লয়মেন্ট যদি 30% হয়, সার্ভিসের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট 70%। মানে এটা এমন একটা স্ট্যাটিস্টিক দেওয়া হচ্ছে যে পুরো বিশ্ব জুড়ে, মানে ইউএসএকে তো রোল মডেল হিসেবে আমরা ধরি ইকোনমিক দিক থেকে,
বিশ্ব অর্থনীতির প্রথম দেশ হিসেবে আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে ওই দেশকে যদি আমি রোল মডেল হিসেবে ধরি, তাহলে সার্ভিস সেক্টরে এমপ্লয়মেন্ট বেশি দেন দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর। কিন্তু 1945-এর কথা চিন্তা করেন, 1945 সালের কথা চিন্তা করেন, তখন কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ে এমপ্লয়মেন্ট বেশি ছিল সার্ভিসের তুলনায়, কিন্তু বাই দ্য টাইম এটা বেড়ে গেছে এবং এটা কমে গেছে। ঠিক আছে, এটা জাস্ট একটা নর্মাল স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, এটাও একটা কথা। যাই হোক, এগুলো আমি দেখাইছিলাম, প্ল্যানিং, ক্যাপাসিটি, মনে আছে ওই স্লাইডে, আর একটা স্লাইডে এই বিষয়গুলোই ছিল। আচ্ছা, এখানে দেখেন কি ডিসিশনস অফ অপারেশনস ম্যানেজার। অ্যাজ অ্যান অপারেশন ম্যানেজার সে কি ইম্পর্টেন্ট ডিসিশনগুলো নেয়, সেটা হচ্ছে হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ অ্যান্ড হু। যে আপনি কি প্রডিউস করবেন, কি ইনপুট আপনি ইউজ করবেন, হোয়াট অ্যামাউন্ট অফ রিসোর্সেস। ঠিক আছে, হোয়েন মানে সেই সময়টা কখন হবে, আপনি যে প্রোডাকশনে যাবেন সেই সময়টা কখন, হোয়ার কাজটা কোথায় আপনার সম্পন্ন হবে, কিভাবে মানে ডিজাইনটা কিভাবে হবে এবং কে করবে। এই বেসিক ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো নিয়ে অপারেশনস ম্যানেজার হচ্ছে ডিসিশন নেয়। ঠিক আছে, ওইটাই দেয়া আছে, ওটার দরকার নেই কিছু। কে কি কারণ, হোয়াট মানে আপনি কোন কোন ইনপুট বা র ম্যাটেরিয়ালস, হ্যাঁ কাইন্ড অফ ওইটাই। ঠিক আছে, এটা দেখেন জাস্ট কয়েকটা ট্রেন্ড দেয়া আছে, এই যে ইন্টারনেট, ই কমার্স, ই বিজনেস, টেকনোলজি, গ্লোবালাইজেশন। ঠিক আছে, যেগুলো হচ্ছে এই কথা না, কি সমস্যা বলেন, কথা কেন? আচ্ছা, দিস ইজ দ্য এন্ড। এই কিছু টপিকস হচ্ছে আপনাদের আমার নতুন করে একটু বলো। কি অ্যাজিলিটি মানে হচ্ছে তীব্রতা বোঝায়, অ্যাজিলিটি হ্যাঁ তীব্রতা বোঝায়, মানে বর্তমানের বিজনেস অর্গানাইজেশনগুলো ইজ মোর ফিয়ার্স ইন কম্পিটিশনটা অনেক বেশি বেড়ে গেছে বিজনেস অর্গানাইজেশনগুলো, এবং শুধুমাত্র মানে ধরেন একটা লোকাল ফার্ম একটা গ্লোবাল ফার্মের সাথে তাকে কম্পিট করে থাকতে হচ্ছে। যেমন বিএফসিকে কিন্তু কেএফসির সাথে কম্পিট করে থাকতে হবে মার্কেটে। কেএফসি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কিন্তু বিএফসি কিন্তু বাংলাদেশের, কিন্তু তারপরও কিন্তু কোয়ালিটি মোটামুটি সেম রাখতে হবে আমার। দেখা যাবে যে কোয়ালিটি আরও বেশি দিয়ে আমাকে কম প্রাইসে দিতে হচ্ছে, আসলেই ভালো। কি বলেন? আচ্ছা, এটা ব্যাকে যায় কিভাবে? কথা না, ব্যাকে যাব কিভাবে? আর পড়াবো না মানে? এর মধ্যে পড়ানো হয়েছে নাকি? আমি তো জাস্ট এতক্ষণ একটা রিভিউ দিচ্ছি। আচ্ছা, লেকচার 4 শুরু করব। রিভিউ ক্লাস তো শেষ। আপনারা এগুলো ফাঁকিবাজ কেন? এটাই করেন, পজ করেন।